আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 9-10-এর জীববিজ্ঞান বইয়ের যেই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রথম চ্যাপ্টার। চ্যাপ্টারের নাম হচ্ছে জীবন পাঠ। আসলে কোনো চ্যাপ্টার শুরু করার আগে আমাদের জানতে হবে যে এই চ্যাপ্টারটা পড়ার উদ্দেশ্য কি, বা এই চ্যাপ্টারের মধ্যে কি কি টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। তো ফার্স্ট অফ অল, এর নাম দেখে বোঝা যাচ্ছে জীবন পাঠ, মানে যেই চ্যাপ্টারটাতে আমাদের জীবন নিয়ে বিস্তারিত আলোচনা, বা বলতে গেলে যে এই জীববিজ্ঞান বইয়ের পুরো বইটার একটা সংক্ষিপ্ত সারমর্ম যেই চ্যাপ্টারটার মধ্যে নিহিত, সেটা হচ্ছে এই চ্যাপ্টার, যেটা হচ্ছে কি জীবন পাঠ। জীবন পাঠের মধ্যে যদি আমরা লক্ষ্য করি, আমাদের চারপাশে যে সকল বস্তু আছে, প্রধানত এদেরকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যাদের জীবন আছে তারা হচ্ছে জীব, আর যাদের জীবন নাই তারা হচ্ছে জড়। এগুলো আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। তো জীবন পাঠে মূলত নামের মধ্যে আছে জীবন, তাহলে এখানে জীব নিয়ে আলোচনা করা হবে। এবং আমাদের যে বইটা বায়োলজি বই, আমরা জীববিজ্ঞানের থেকে বায়োলজিটাই বেশি চিনি। এখানে কিন্তু আমাদের যাদের জীবন আছে, অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী, এদের নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়। তো এই চ্যাপ্টারটাতে আমরা একটা বেসিক ধারণা পাবো যে বায়োলজি জিনিসটা কি, বায়োলজি নামটা কোত্থেকে আসছে, বায়োলজির মধ্যে কি কি নিয়ে আলোচনা করা হয়, এই যে আমাদের উদ্ভিদ, এই যে আমাদের প্রাণী, এরা কিভাবে নিম্ন স্তর থেকে কিভাবে উচ্চ স্তরে গেল, এদের শ্রেণীবিন্যাস, এদের যে নামকরণ করা হয়, প্রতিটা প্রাণী, প্রতিটা উদ্ভিদ, অর্থাৎ প্রতিটা জীবের যে নাম এক একটার এক এক রকম, সেটা আলোচনাই করা হবে হচ্ছে জীবন পাঠ চ্যাপ্টারটাতে। তো ফার্স্ট অফ অল, আমরা যদি জীববিজ্ঞান অর্থাৎ বায়োলজি এই শব্দটাকে যদি আমরা ভাঙাই, তো আমরা দেখতে পাবো প্রথমে বায়োলজি, এটা হচ্ছে এই বইটার নাম। হ্যাঁ, এবং বায়োলজি শব্দটা আসছে দুইটা গ্রিক শব্দ থেকে। আমরা জানি যে আগে থেকেই গ্রিকরা এবং রোমানরা, এরা কি করতো, এদের পুরো পৃথিবীতে এদের একটা সাম্রাজ্য বিস্তার ছিল, এবং এরা যুদ্ধক্ষেত্রে শক্তিশালী ছিল, এরা অর্থনৈতিকভাবে এবং সাম্রাজ্যের ক্ষেত্রে না, এরা অনেক শক্তিশালী ছিল। জ্ঞান বিজ্ঞান সব দিক থেকেই এরা অনেক উন্নত ছিল অন্যদের তুলনায়। তো তখন থেকেই এরা বিভিন্ন জীববিজ্ঞান, রাজনীতি, কূটনীতি, ফিজিক্স, কেমিস্ট্রি সবকিছু নিয়েই এরা দক্ষ ছিল। তো তারাই এই নামটা দিছে বায়োলজি। তো তারা যেহেতু আগে নাম দিছে, তো আমাদের সবাইকেই এই একই জিনিস পড়তে হবে। তো বায়োলজি শব্দটা আসছে দুইটা গ্রিক শব্দ থেকে। হ্যাঁ, বায়োলজি শব্দটা আসছে গ্রিক শব্দ থেকে। কয়টা গ্রিক শব্দ? দুইটা, বায়ো এবং লজি। তো বায়ো শব্দটা আসছে গ্রিক বায়োস থেকে, আর লজি শব্দটা আসছে গ্রিক লগোস থেকে। ঠিক আছে, এবং এদের দুইটা শব্দেরই আলাদা 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 নাম আছে। যেমন বায়োস অর্থ হচ্ছে জীবন, আর লগোস অর্থ হচ্ছে জ্ঞান, বা যেখানে বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করা হয় সেটাকে বলা হয় লগোস, আলোচনা। তো জ্ঞান মানে কি? আমাদের নলেজ। আর জীবন মানে হচ্ছে লাইফ। হ্যাঁ, তো বায়োলজি শব্দটা আসছে এই একটা দুইটা গ্রিক শব্দ থেকে। একটা হচ্ছে বায়োস আর একটা হচ্ছে লগোস। বায়োস অর্থ হচ্ছে জীবন, এবং লগোস অর্থ হচ্ছে জ্ঞান বা আলোচনা। তো যখন আমরা প্রাচীন কালে ছিলাম, বা প্রাচীন বলতে কি, যতদিন আমরা আধুনিক হয়নি ততদিনই মানুষ যখন থেকে চিন্তা ভাবনা শুরু করছে, তখন থেকে মানুষ জানতে পারে যে আমাদের যে সারাউন্ডিংস আছে তার মধ্যে যাদের জীবন আছে, অর্থাৎ যাদের নিয়ে জীববিজ্ঞানে আলোচনা করা হবে, তাদেরকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাণী, আরেকটা হচ্ছে উদ্ভিদ। তো উদ্ভিদ নিয়ে যদি আমরা একটা শাখা খুলি এবং প্রাণী নিয়ে যদি আরেকটা শাখা খুলি, তাহলে কিন্তু আমরা দুইটা শাখা পাই। একটা হচ্ছে যেখানে উদ্ভিদ নিয়ে আলোচনা করা হবে বা উদ্ভিদবিদ্যা, আর একটা হচ্ছে যেখানে প্রাণী নিয়ে আলোচনা করা হবে বা প্রাণীবিদ্যা। তো প্রথমেই এই বায়োলজি অর্থ কি? বায়োলজির বাংলা হচ্ছে জীববিজ্ঞান। মানে কি? এটা হচ্ছে বিজ্ঞানের একটা শাখা, যেখানে
জীবন নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, বিজ্ঞানকে পূর্বে যখন আমরা অতটাও আধুনিক হয়নি তখন এই জীববিজ্ঞানকে দুইটা শাখায় ভাগ করা হতো, যেখানে উদ্ভিদ নিয়ে আলোচনা করা হতো সেটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, বা এটার ইংলিশ হচ্ছে বোটানি। আর যেখানে প্রাণী নিয়ে আলোচনা করা হতো সেটা কি প্রাণীবিদ্যা, বা এটার ইংলিশ হচ্ছে জুওলজি। আমরা কি আমরা সকলেই ছোটবেলা থেকে চিড়িয়াখানায় গেছি, চিড়িয়াখানার ইংলিশ কি জু। তাহলে প্রাণী, জুতে কি থাকে, প্রাণী থাকে। এবং এই যে লগস থেকে আসছে মানে হচ্ছে জ্ঞান, তাহলে যেখানে প্রাণী নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে প্রাণীবিদ্যা বা জুওলজি। মানে জু প্রাণী এবং লজি মানে হচ্ছে কি জ্ঞান বা আলোচনা। তো যখন মানুষ আবার আধুনিক হতে শুরু করলো তখন তো আর ওই পূর্বের ধারণার উপর দুইটা শাখায় ভাগ করে রাখলে চলবে না, যে শুধু উদ্ভিদবিদ্যা বা প্রাণীবিদ্যা এভাবে তো ভাগ করে রাখলে চলবে না। তখন এই বায়োলজিকে আরো বিস্তৃতভাবে ভাগ করা হলো। ধরেন যে উদ্ভিদ এবং প্রাণী, আমরা আগে এই দুইটা জিনিসকে চিনি। তো একটা জীব আছে নাম হচ্ছে ব্যাকটেরিয়া, আমরা সবাই চিনি। মোটামুটি নাম তো শুনছি আমরা, যে ব্যাকটেরিয়া যারা হচ্ছে একটা এককোষী জীব, তাদের যদি আমরা বলি যে ব্যাকটেরিয়া কি উদ্ভিদ না প্রাণী, তাহলে কিন্তু সেটার কোনো যথোপযুক্ত অ্যান্সার আমরা পাই না। যেটা উদ্ভিদও না, এটা প্রাণীও না, এটা একবারে স্বতন্ত্র একটা জীব যে এককোষী। আমাদের উদ্ভিদ কিন্তু কি বহুকোষী, এর অসংখ্য কোষ আছে। প্রাণীরও কি অসংখ্য কোষ আছে। কিন্তু ব্যাকটেরিয়া কিন্তু এককোষী এবং এর গঠনও টোটালি ডিফারেন্ট আমাদের উদ্ভিদ এবং প্রাণী থেকে। তাহলে এটা কিন্তু উদ্ভিদও না প্রাণীও না, মানে অর্থাৎ আমরা যদি জীববিজ্ঞানকে এই দুইটা শাখার মধ্যে কিন্তু ভাগ করে রাখলে চলবে না। পরে ডিপলি যদি আমরা চিন্তা করি যে আমাদের জীববিজ্ঞানটা আরো বিস্তৃত, বা অনেক সময় এমন হয় যে উদ্ভিদ প্রাণী, ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস, এগুলো সবকিছুর কিছু সাধারণ বৈশিষ্ট্য কোনো প্রাণীর মধ্যে থাকতে পারে। তো এই পরে বিজ্ঞানীরা চিন্তা করলো যে জীববিজ্ঞানকে এই উদ্ভিদবিদ্যার প্রাণীবিদ্যার উপর ভাগ করে রাখলে চলবে না, এইটার আরো অসংখ্য শাখা আছে। তো যতগুলো শাখা আছে সেটাকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এটাকে মূলত প্রধান দুইটি শাখায় ভাগ করা যায়। প্রধান দুইটি শাখায়, একটা হচ্ছে যেটা আমাদের তত্ত্বীয় বা থিওরিটিক্যাল, যেটা আমরা পড়াশোনা করি কিন্তু আমাদের বাস্তবমুখী কোনো প্রয়োগ নাই, সেটা হচ্ছে এক ধরনের। আরেকটা হচ্ছে যেটা প্রয়োগমূলক, বা আমরা যেটা প্রয়োগ করতে পারবো, সেটা হচ্ছে প্রয়োগমুখী শাখা, যেটার আমাদের বাস্তব প্রয়োগ আছে। তো সেটার উপর ভিত্তি করে এই বায়োলজিকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান, ভৌত জীববিজ্ঞান, এটার ইংলিশ হচ্ছে ফিজিক্যাল বায়োলজি। হ্যাঁ, আরেকটা হচ্ছে এখানে কি নিয়ে আলোচনা করা হয়, এটা হচ্ছে এক নম্বর শাখা। এখানে মেইনলি তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়, তত্ত্বীয় বা থিওরিটিক্যাল ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা হয়, যেগুলো কি আমাদের বই পুস্তকের মধ্যে সীমাবদ্ধ কিন্তু আমাদের বাস্তবমুখী তেমন কোনো প্রয়োগ নাই। আরেকটা শাখা হচ্ছে দুই নম্বর যে শাখা, সেটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান, জীববিজ্ঞান, বা এটাকে বলা হয় অ্যাপ্লাইড বায়োলজি। এখানে কি আমাদের যে সকল জিনিস আমাদের প্রয়োগমূলক সেগুলো নিয়ে আলোচনা করা হয়। মেইনলি এটা কি প্রয়োগমূলক, বা এগুলো কি অ্যাপ্লাইড বা প্র্যাকটিক্যাল বলা যায়, যেটা আমরা কি বাস্তবমুখী যাদের প্রয়োগ আছে। তো এগুলো নিয়ে যদি আমরা বিস্তর আলোচনা করতে চাই তাহলে আমরা মেইনলি এখানে কি পড়লাম, আমরা পড়লাম হচ্ছে জীবন পাঠের উদ্দেশ্যটা কি, এই চ্যাপ্টারটাতে কি কি নিয়ে আলোচনা করা হয়। এবং এই চ্যাপ্টার যেহেতু বায়োলজির প্রথম চ্যাপ্টার, বায়োলজি শব্দটা কোত্থেকে আসছে, দুইটা গ্রিক শব্দ, একটা হচ্ছে বায়োস আর একটা লগস। বায়োস অর্থ হচ্ছে জীবন বা ইংলিশে লাইফ, এবং লগস অর্থ হচ্ছে জ্ঞান বা আলোচনা, অর্থাৎ নলেজ বা ডিসকাশন।
এবং জীববিজ্ঞানকে প্রথমে আদিতে দুই ভাগে ভাগ করা হতো, একটা হচ্ছে উদ্ভিদবিদ্যা, আরেকটা হচ্ছে বা বোটানি, আরেকটা হচ্ছে প্রাণীবিদ্যা বা জুওলজি। কিন্তু বিজ্ঞানীরা এতে সন্তুষ্ট থাকলো না, দেখলো যে আসলে উদ্ভিদবিদ্যা আর প্রাণীবিদ্যার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। তো পরে বায়োলজিকে আরো দুইটা শাখায় ভাগ করা হয়, এটা হচ্ছে প্রধান দুইটা শাখা। একটা হচ্ছে ভৌতজীব বিজ্ঞান বা ফিজিক্যাল বায়োলজি, যেখানে তত্ত্বীয় বা থিওরিটিক্যাল জিনিস নিয়ে আলোচনা করা হয়, আর একটা হচ্ছে ফলিত জীব বিজ্ঞান বা অ্যাপ্লাইড বায়োলজি, যেখানে প্রয়োগমূলক বা বাস্তবমুখী জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়। তো এগুলোর মধ্যে যদি আমরা ভালোভাবে ঢুকে পড়ি, হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাবো তো প্রথম যে শাখাটা আছে আমাদের, যেটা হচ্ছে বায়োলজির প্রথম যে বড় শাখা, যেটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান, হ্যাঁ, যেখানে আমাদের তত্ত্বীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। সেটার আবার মধ্যে আবার 11টা শাখা আছে। কতগুলো শাখা আছে? 11টা শাখা আছে। তো দেখি, শাখা আছে 11টি। শাখার প্রথমে যে শাখাটা আছে 1 নাম্বার, সেটা হচ্ছে অঙ্গ সংস্থান। অঙ্গ সংস্থান, যেখানে অঙ্গ নিয়ে আলোচনা করা হয়। অঙ্গ সংস্থানের ইংলিশ হচ্ছে মরফোলজি। মরফোলজি বা অঙ্গ সংস্থান, এগুলো কি মেইনলি আমরা যদি ভৌত জীববিজ্ঞানের শাখাগুলোর দিক লক্ষ্য করি, এইগুলোর শাখা কিন্তু আমাদের মেডিকেলে যে সকল সাবজেক্ট পড়ানো হয় সেখানে এই সকল শাখায় আলোচনা করা হয়। অর্থাৎ মেডিকেলের যে সকল সাবজেক্ট বা টপিক গুলো পড়ানো হয় সেগুলোই হচ্ছে এই শাখাগুলোর অংশ। এবং আমরা যদি ফলিত জীব বিজ্ঞানের দিকে লক্ষ্য করি, এগুলো বিভিন্ন ভার্সিটিতে যে সকল সাবজেক্ট আছে সেগুলো মেইনলি ওই ফলিত জীব বিজ্ঞান বা অ্যাপ্লাইড বায়োলজির শাখাগুলোর অন্তর্ভুক্ত। তাহলে প্রথমে আমরা দেখলাম অঙ্গ সংস্থান বা মরফোলজি। এখানে কি নিয়ে আলোচনা করা হয়? এখানে এগুলো আমাদের বইয়ে দেওয়া আছে। আমি যদি মুখেই আলোচনা করি, যে এখানে আমাদের যে সকল বাহ্যিক এবং অভ্যন্তরীণ অঙ্গ, আমরা যদি আমাদের অঙ্গের দিক লক্ষ্য করি, আমাদের বাইরে আমাদের কি আছে, হাত পা আছে, যেগুলো বাইরে থেকে দেখা যায়, এদের কি বলবো আমরা? বাহ্যিক অঙ্গ। এবং আমাদের দেহের মধ্যে যে সকল অঙ্গ আছে, যেগুলো আমরা বাইরে থেকে দেখতে পারি না কিন্তু ভিতরে আছে, সেগুলোকে আমরা কি বলবো? অভ্যন্তরীণ অঙ্গ। তাহলে অঙ্গকে দুই ভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে বাহ্যিক অঙ্গ আর একটা কি অভ্যন্তরীণ অঙ্গ। তাহলে দুইটার কাজও কিন্তু ডিফারেন্ট, দেখতেও ডিফারেন্ট। তাহলে এদের নিয়ে আলোচনার বিষয়বস্তুও কিন্তু আলাদা, আলোচনার যে সকল নিয়ম সেগুলো আলাদা। তাহলে মরফোলজি বা অঙ্গ সংস্থানকে কিন্তু একবারে একটা শাখায় ভাগ করলে চলবে না। এটা কি বাহ্যিক এবং অভ্যন্তরীণ, অর্থাৎ এটাকে দুইটা শাখায় ভাগ করতে হবে। তাহলে অঙ্গ সংস্থান বা মরফোলজি কে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যেখানে বাহ্যিক অঙ্গ নিয়ে আলোচনা করা হবে, সেটা হচ্ছে বহি অঙ্গ সংস্থান। আরেকটা হচ্ছে যেখানে অভ্যন্তরীণ অঙ্গ নিয়ে আলোচনা করা হবে, সেটা হচ্ছে কি অন্ত অঙ্গ সংস্থান। আচ্ছা, শুধু বাংলা জানলেই হবে না। বায়োলজিতে আমরা যদি মেডিকেলের দিকে লক্ষ্য করি, তাহলে বইগুলো কি ইংলিশে। তাহলে আমাদের প্রতিটা টপিকের একটুখানি ইংলিশ সহ জানতে হবে। বহি মানে কি বাইরের জিনিস, অর্থাৎ যেগুলো এক্সটার্নাল, এবং অন্ত মানে কি যেটা হচ্ছে কি ভিতরের অঙ্গ, মানে কি ইন্টারনাল। তাহলে অঙ্গ সংস্থানের ইংলিশ যে হচ্ছে মরফোলজি, তাহলে বহি অঙ্গ সংস্থানের ইংলিশ কি? এক্সটার্নাল মরফোলজি। এক্সটার্নাল মরফোলজি। আর অন্ত অঙ্গ সংস্থান হচ্ছে কি ইন্টারনাল মরফোলজি। তাহলে বোঝা গেল যে অঙ্গ সংস্থানে আমাদের বিভিন্ন বাহ্যিক এবং অভ্যন্তরীণ অঙ্গাদি নিয়ে আলোচনা করা হবে। একটা হচ্ছে এক্সটার্নাল, যেটা হচ্ছে বহি অঙ্গ সংস্থান, যেখানে বাহ্যিক অঙ্গ নিয়ে আলোচনা করা হবে। আর একটা হচ্ছে ইন্টারনাল বা অন্ত অঙ্গ সংস্থান, যেখানে কি অভ্যন্তরীণ, দেহের অভ্যন্তরীণ অঙ্গাদি নিয়ে আলোচনা করা হবে। এখন যদি আমি বলি এর 2 নাম্বার শাখা কি, এর 2 নাম্বার শাখা হচ্ছে
শ্রেণীবিন্যাস বিদ্যা। শ্রেণীবিন্যাস বিদ্যা বা এর ইংলিশ হচ্ছে ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি, যেখানে আমাদের উদ্ভিদ এবং প্রাণী শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হবে, যে কিভাবে তার ক্লাসিফিকেশনটা কি, যে এরা কোত্থেকে কি হইলো বা এরা কোন শ্রেণীভুক্ত। দেখো, আমরা প্রত্যেকেই যখন স্কুলে পড়ছি আমাদের বিভিন্ন ক্লাস থাকে, ক্লাস 1, 2, 3, এবং ক্লাসের মধ্যে শুধু ক্লাস থেকে আলাদা করে যায় না। হ্যাঁ, আমাদের একটা ক্লাসে অনেকগুলো সেকশন থাকে, 5-6টা সেকশন থাকে। তাহলে কি হইলো, যে আমাদের একটা স্কুলের মধ্যে কি অনেকগুলো ক্লাস আছে। যেমন মূলত আমাদের কি থাকে, আমাদের প্রতিটা স্কুল লেভেলে 1 থেকে 10 পর্যন্ত থাকে। তাহলে একটা স্কুলকে আমরা 10টা ক্লাসে ভাগ করতে পারি। আবার ওই ক্লাসের মধ্যে কিন্তু অনেকগুলো সেকশন থাকে। তো আমাদের প্রাণী, আমরা যে মানুষ, এটাও কিন্তু এইভাবেই শ্রেণীবিন্যস্ত, যে আমরা প্রথমে অ্যানিমেল, আমরা প্রাণী থেকে কি হয়েছে, তারপর কি হয়েছে, এটাকে বলা হয় শ্রেণী বিন্যস্তকরণ বা ক্লাসিফিকেশন। এগুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে কি শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি। তারপর আমাদের 3 নম্বর যে বিষয় বা 3 নম্বর যে শাখা, সেটা হচ্ছে আমাদের শারীরবিদ্যা। দেখো, শ্রেণীতে স আছে, তারপরে কি আবার শারীরবিদ্যা, এখানেও কিন্তু কি তালব্য আছে। শারীর বিদ্যা, শরীর মানে কি আমাদের শরীরের ইংলিশ কি ফিজিক্যাল, তাই না? আমাদের যেখানে শরীর নিয়ে আলোচনা করা হয় আমরা বলি ফিজিক্যাল। তাহলে আমরা বিদ্যা মানে কি লজি, লগস থেকে আসছে। তাহলে দুইটা যদি আমরা কম্বাইন করি তাহলে কি বলা যাবে, শারীরবিদ্যা। শারীরবিদ্যা বানানটা ভুল হয়েছে, শারীরবিদ্যা, বা এটাকে বলা হয় ফিজিওলজি। ফিজিওলজি, যেখানে আমাদের শারীরবৃত্তীয় বিভিন্ন কার্যক্রম, ক্রিয়াদি নিয়ে আলোচনা করা হয়, যার মধ্যে আছে রেচন, জনন, শ্বসন। এগুলো নিয়ে এই শারীরবিদ্যার মধ্যে আলোচনা করা হয়। মানে আমাদের শরীরে যা কিছু ঘটে সবই কি শারীরবিদ্যা বা ফিজিওলজির অন্তর্ভুক্ত। তারপর আমাদের আছে 4 নাম্বার, আমাদের সবাই আমরা কি জানি যে আমাদের দেহের ক্ষুদ্রতম গাঠনিক একক এবং কার্যগত একক হচ্ছে কি কোষ। তাহলে এই যে আমাদের ক্ষুদ্রতম গাঠনিক একক, অনেকগুলো কোষ মিলে কি গঠিত হয়, টিস্যু গঠিত হয়, অনেকগুলো টিস্যু মিলে কি গঠিত হয়, অঙ্গ গঠিত হয়, এবং অনেকগুলো অঙ্গ মিলে একটা কাজ করলে সেটাকে আমরা কি বলি, তন্ত্র বা সিস্টেম বলি। তাহলে যেখানে কোষ একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কারণ কি এটা হচ্ছে আমাদের গঠনগত এবং কার্যগত একক। তাহলে যেখানে কোষ নিয়ে আলোচনা করা হয় সেটাকে আমি কি বলবো, কোষবিদ্যা বলবো। কোষবিদ্যা বা কোষের ইংলিশ কি, কোষের ইংলিশ হচ্ছে সেল। আর বিদ্যা মানে কি লগস থেকে আসছে, লজি। তাহলে কোষ সেল থেকে আমি বলবো সাইটো, এবং বিদ্যা মানে কি লজি। তাহলে সাইটোলজি, যেখানে কোষ নিয়ে আলোচনা করা হয়, বিভিন্ন কোষের গঠন এবং কোষের কার্যাবলী নিয়ে যেখানে আলোচনা করা হয়, সেটা হচ্ছে কি কোষবিদ্যা। তাহলে কোষের গঠন, কার্যাবলী, বিভাজন, এগুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে কি কোষবিদ্যা বা সাইটোলজি। তারপর হচ্ছে অনেকগুলো কোষ মিলে কি গঠিত হয়, টিস্যু। তাহলে টিস্যু, আমরা যেখানে টিস্যু পাবো সেটাকে আমরা বলতে পারি হিস্টো। বায়োলজিতে হিস্টো মানে বোঝা হচ্ছে কি আমাদের টিস্যু। তাহলে এইটার শাখার নাম হচ্ছে হিস্টোলজি, যেখানে টিস্যু নিয়ে, টিস্যুর গঠন ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়, হিস্টোলজি। ইংলিশ হচ্ছে এইভাবে হিস্টোলজি, যেখানে টিস্যুর নিয়ে আলোচনা করা হয়। এগুলো কিন্তু বইয়ে ভালোভাবে দেওয়া আছে। এবং 6 নম্বর হচ্ছে আমাদের যেখানে শিশু ছিলাম, আমাদের বিভিন্ন গ্যামেট মানে কি জন্মকোষ, গ্যামেটের গঠন, এবং গ্যামেট থেকে কিভাবে গ্যামেটের মিলনের মাধ্যমে, পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট মিলনের মাধ্যমে কিভাবে জাইগোট গঠন হয়, এবং জাইগোট থেকে এর পরবর্তী যে সকল দশা, মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, এগুলোর দশা কিভাবে গঠিত হয় এবং এর পরবর্তী ধাপগুলোকে একটা ভ্রূণ কিভাবে তৈরি হয়, সেগুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে কি ভ্রূণ বিদ্যা। সেটা হচ্ছে কি ভ্রূণ বিদ্যা, যেখানে হচ্ছে কি ভ্রূণ নিয়ে আলোচনা করা হয়, ভ্রূণ বিদ্যা। আর ভ্রূণের ইংলিশ হচ্ছে এমব্রায়ো। ভ্রূণের ইংলিশ কি এমব্রায়ো। তাহলে এটাকে আমি বলবো কি এমব্রায়োলজি। এটা হচ্ছে কি ভ্রূণ বিদ্যা। এছাড়া আছে কি আমাদের
এছাড়া আমাদের বংশগতি, এটা তো ভ্রূণ বুঝলাম যে একটা বাচ্চা কিভাবে হয়, বা বাচ্চার মধ্যে কিভাবে বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হয়, বা আমাদের পূর্বপুরুষ থেকে আমরা আজকে কিভাবে উৎপত্তি হলাম, সেটা কি বংশগতির মাধ্যমে। আর বংশগতি নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে আমি কি বলবো, বংশগতিবিদ্যা। এবং বংশগতিবিদ্যার মধ্যে আমাদের জিন নামের একটা শব্দ আছে, বংশগতিবিদ্যা। এই জিন হচ্ছে কি আমাদের বৈশিষ্ট্য ধারক এবং বাহক। হ্যাঁ, তাহলে এই জিন থেকে এই বংশগতিবিদ্যার একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে জিন। তাহলে এই বংশগতিবিদ্যার ইংলিশ হচ্ছে জেনেটিক্স। জেনেটিক্স, ঠিক আছে। তারপর 8 নম্বর হচ্ছে শুধু বংশগতি হলেই চলবে না, এই বংশগতির মাধ্যমে কত প্রাণী, কত উদ্ভিদ আজ টিকে আছে, অনেকে বিপন্ন হয়ে গেছে। কারণ কি, পরিবেশের সাথে তারা কি করতে পারেনি, টিকে থাকতে পারেনি। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, ইভলিউশন বা বিবর্তন বলতে পারি। যে যারা টিকে আছে, বা আমাদের আদি প্রজাতি কেমন ছিল, বা আদি মানব জাতি হয়তো গঠনগতভাবে একটু ভিন্ন ছিল বা ছিল না, বা অন্যান্য উদ্ভিদ যাদের আমরা দেখি তারা আগে কেমন ছিল, এখন কেমন হয়েছে, সেগুলা কিভাবে হয়েছে, এগুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে আমি বলি হচ্ছে বিবর্তন বিদ্যা, বা এটাকে বিবর্তন বলা হয়, বিবর্তন বিদ্যা বলা হয়, বিবর্তন বিদ্যা, বা যেটা ইভলিউশন বলা হয়, এটাকে ইংলিশে বলা হয় ইভলিউশন, ইভলিউশন বলা হয়। এবং আরেকটা শাখা আছে যেখানে কি নিয়ে আলোচনা করা হয়, আমরা জীব এবং আমাদের বাইরে কি আছে, প্রাকৃতিক পরিবেশ। তাহলে আমরা জীবেরা সবসময় প্রতিনিয়তই আমরা প্রাকৃতিক পরিবেশের উপর কোনো না কোনো ভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। দেখো, আমরা যে সকালে ভাত খাইছি, সেই ভাতের যে চাল, সে চাল আসছে ধান থেকে। আমরা যে মাছ খাই সেটা আসছে কোত্থেকে, পানি থেকে। মানে কি, আমরা প্রকৃতি থেকে সবকিছু গ্রহণ করি। তেমনি শুধু মানুষ না, সকল প্রাণী, সকল উদ্ভিদ সবই কি প্রকৃতি থেকে নিচ্ছে। তাহলে এই প্রাকৃতিক পরিবেশ এবং জীবের মধ্যে যে আন্তঃসম্পর্ক, সেটা নিয়ে একটা শাখা আলোচনা করা হয়, সেটাকে আমরা বলবো বাস্তুবিদ্যা। বাস্তুবিদ্যা, বা এটাকে বলা হয় ইংলিশে ইকোলজি। ইকোলজি। আর 10 নম্বর হচ্ছে আরো একটা জিনিস, সেটা হচ্ছে, কোনটা বাদ গেল, আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা মাঝে মাঝে আমাদের এমসিকিউ আসে, আমি যদি এখানে না লিখে যদি পাশে লিখি, এখানে লিখলাম 10 নাম্বার, সেটা হচ্ছে যেখানে হরমোন নিয়ে আলোচনা করা হয়। হরমোন নিয়ে কোথায় আলোচনা করা হয়, এটা আলোচনা করা হয় এন্ডোক্রাইনোলজিতে। এন্ডোক্রাইনোলজি। আমরা একটা জিনিস ভালোভাবে বুঝবো, ইংলিশ হচ্ছে এন্ডোক্রাইনোলজি। এন্ডোক্রাইনোলজি শব্দটা আমাদের কাছে এখন 9-10 এর ব্যাচকে নতুন মনে হতে পারে, কিন্তু এটা যদি আমি একটু ভালোভাবে বুঝাই দেই, তাহলে কোথায় বোঝায়, হ্যাঁ, এন্ডোক্রাইনোলজি। এন্ডোক্রাইনোলজি, এই যে শব্দটা আছে, এটার যদি আমি ভাগ করি, এখানে আছে কি এন্ডো, এখানে আছে ক্রাইনো, এখানে আছে লজি, ঠিক আছে। এটাকে আমি 3 ভাগে ভাগ করতে পারি। এইরকম আরো একটা ওয়ার্ড আছে, নাম হচ্ছে এক্সোক্রাইনোলজি, যা আমাদের হয়তো বইয়ে নাই, কিন্তু এটাও একটা শাখা, এক্সোক্রাইনোলজি। তো ক্রাইনোলজি দুইটাতেই সেম, এটাতে আছে এক্সো, এটাতে আছে ক্রাইনো, এটাতে আছে লজি। ইন্ডো, আমরা যেখানেই পড়বো বায়োলজিতে কিছু কিছু টার্ম আছে যেগুলো আমাদের মনে রাখতে হবে, তাহলে কি আমাদের বায়োলজি বুঝতে সহজ হবে। আমরা কি করি আসলে, আমরা বায়োলজিটাকে না বুঝেই আমরা মনে করি যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, এই সাবজেক্টগুলোর মধ্যে বায়োলজি হচ্ছে সব থেকে মুখস্থ রিলেটেড সাবজেক্ট। হ্যাঁ, এটা সঠিক। মনে করি যে এটা হয়তো ঝাড়ে মুখস্থ করতে হবে, বা যা আছে তাই মুখস্থ করতে হবে, কোনো কিছু বোঝার নাই আসলে।
কিন্তু আসলে না, এটা যদি আমরা বুঝে পড়তে পারি তাহলে দেখবা যে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রির মধ্যে বায়োলজি সাবজেক্টটা সব থেকে সহজ এবং মনে রাখাও না অনেকখানি সহজ হবে। তো এটা যদি আমরা বুঝতে চাই তাহলে এন্ডোম অর্থ, এন্ডো যেখানে টার্ম পাবো সেটা বুঝবো যে অভ্যন্তরীণ বা অন্ত। হ্যাঁ, অন্ত বলতে কি বোঝায়? অভ্যন্তরীণ বিষয়বস্তু, যেখানে আমাদের দেহের ভিতরের অঙ্গ নিয়ে আলোচনা করা হয়, বা যে কোনো কিছুর ভিতরে বললেই আমরা উচ্চারণ করব কি এন্ডো। আর ক্রাইনো শব্দটা আসছে হচ্ছে সিক্রেশন থেকে, সিক্রেশন মানে হচ্ছে ক্ষরণ, ঠিক আছে? তাহলে এন্ডোক্রাইনো মানে হচ্ছে অন্তঃক্ষরা, যদি আমরা বাংলায় বলি অন্তঃক্ষরা। আর লজি মানে যেখানে আলোচনা করা হয়। হ্যাঁ, তাহলে অন্তঃক্ষরা বিষয়বস্তু নিয়ে যেখানে জ্ঞান বা আলোচনা করা হচ্ছে সেটাকে আমরা বলবো এন্ডোক্রাইনোলজি। আর এক্সো মানে কি? বহি বা বাহ্যিক, যেখানে দেহের বাইরের বা কোনো কিছুর বাইরের জিনিস নিয়ে বা আলোচনা করা হয় সেটা কি এক্সো বলবো। এবং ক্রাইনো মানে কি? ক্রাইনো মানে হচ্ছে খরা। হ্যাঁ, আর লজি মানে তো আমরা জানি যে এটা হচ্ছে জ্ঞান, যেখানে এক্সোক্রাইনোলজি বা বহিঃখরা বস্তুগুলো নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে এক্সোক্রাইনোলজি। তো এন্ডোক্রাইনোলজি আর এক্সোক্রাইনোলজি, যেহেতু আমাদের এক্সোক্রাইনোলজি বইয়ে নাই তাহলে এটা আমরা মুছে ফেললাম। তো এন্ডোক্রাইন মানে হচ্ছে অন্তঃক্ষরা। তাহলে অন্তঃক্ষরা কি? অন্তঃক্ষরা হচ্ছে এমন জিনিস যেটা হচ্ছে ভেতর থেকে ক্ষরিত হয় বা যার কোনো নালী লাগে না। হ্যাঁ, যেটা অটোমেটিক ক্ষরিত হয়, রক্তের মাধ্যমে প্রবাহিত হয়, সেটা হচ্ছে এন্ডোক্রাইন। এন্ডোক্রাইন বা অন্তঃক্ষরা জিনিসটা হচ্ছে আমাদের দেহের হরমোন। হ্যাঁ, হরমোন বা হরমোনকে আমি বাংলায় বলতে পারি প্রাণরস। প্রাণ রস। আরেকটা কি ছিল? এক্সোক্রাইন, এটাও শিখে রাখি। এক্সোক্রাইন মানে কি? বহিঃখরা। বহিঃখরার অন্তর্ভুক্ত হচ্ছে আমাদের এনজাইম, বা এটার বাংলা হচ্ছে কি? উৎসেচক। উৎসেচক, এনজাইম বা উৎসেচক। তাহলে যেখানে হরমোন নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে কি এন্ডোক্রাইনোলজি, আর যেখানে এনজাইম বা উৎসেচক নিয়ে আলোচনা করা হয় সেটা কি এক্সোক্রাইনোলজি, যেটা আমাদের বইয়ে নাই। ওকে, তাহলে 10টা শেষ। আরেকটা জিনিস আছে, যেটা আরেকটা শাখা, সেটা হচ্ছে আমরা অনেক কিছুই জানলাম, এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি জানলাম যে একটা প্রাণী, একটা উদ্ভিদ, কিন্তু এই যে পুরা পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক অঞ্চলে কোন কোন প্রাণী, কোন কোন উদ্ভিদ বা কোন কোন জীব অবস্থান করতেছে সেগুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে আমি কি বলবো? জীব ভূগোল বলবো। জীব ভূগোল। জীব ভূগোল। তাহলে জীব মানে কি? বায়ো, বায়ো জীব থেকে আসছে, এবং ভূগোল মানে কি? জিওগ্রাফি। তাহলে এটার ইংলিশে হচ্ছে বায়ো জিওগ্রাফি, বায়োজিওগ্রাফি। তো এই ছিল আমাদের কি বলা হয়, ভৌত জীববিজ্ঞান বা ফিজিক্যাল বায়োলজির শাখাগুলো বা তত্ত্ব। এখানে কি তত্ত্ব বা থিওরিটিক্যাল জিনিস নিয়ে আলোচনা করা হয়। যদি আমরা প্রতিটা শাখায় দেখি আমাদের বোঝার জন্য যে এই সকল শাখাগুলা আমাদের মেডিকেল রিলেটেড যে সকল সাবজেক্ট বা মেডিকেলে এগুলো পড়ানো হয়, এবং এগুলো না শুধু চিকিৎসা বিজ্ঞানে কাজ আছে, বা এগুলোর কিন্তু কোনো প্রয়োগমূলক বা আমাদের কোনো কিছু পাওয়ার মতো বাস্তব প্রয়োগমূলক কোনো কাজ নাই। সেই জন্য তো এর নাম হচ্ছে কি ভৌতজীব বিজ্ঞান বা ফিজিক্যাল বায়োলজি, যেখানে কি তত্ত্বীয় বা থিওরিটিক্যাল, যেটা হচ্ছে আমাদের বই পড়ার মধ্যে আলোচনা করা হয়। এছাড়া আরেকটা টপিক আছে কি, আরেকটা শাখা আছে যেটা হচ্ছে ফলিত জীব বিজ্ঞান বা অ্যাপ্লাইড বায়োলজি। ওখানে কি হয়? ওখানে প্রয়োগমুখী, বিভিন্ন প্রয়োগমুখী যে সকল আলোচনা সেখানে সেগুলো করা হয় হচ্ছে আমাদের কি অ্যাপ্লাইড বায়োলজিতে। যেমন যদি আমরা বলি, এমনি যদি বলি বইয়ের মধ্যে ফলিত জীব বিজ্ঞান বা অ্যাপ্লাইড বায়োলজি কি নিয়ে আলোচনা করা হয়? প্রয়োগমূলক কি বিষয় নিয়ে আলোচনা করা হয়। তো এগুলোর শাখাগুলো কি কি আমরা বই পড়লেই দেখতে পাবো, বা এগুলো কিন্তু সেইভাবে এক্সামেও আসে না যে বলে যে ফলিত জীব বিজ্ঞানের শাখাগুলো লেখো, এরকম আসে না। জাস্ট আমাদের জানার জন্য, এবং আমাদের এমসিকিউ এ এগুলো খুব ইম্পর্টেন্ট। 1 নম্বর আছে হচ্ছে মৎস্য বিজ্ঞান বা ফিশারিজ, যেখানে কি মৎস্য বিজ্ঞান ফিশারিজ আমরা প্রতিটা টপিকে বা প্রতিটা উদাহরণই আমরা পড়বো, বা প্রতিটা শাখা যেগুলো আছে পড়বো
ফলিত জীববিজ্ঞান মানে কি, যেগুলোর অ্যাপ্লাই আছে। আমরা যদি একটু বুঝি যে এখানে যতগুলা শাখা আছে প্রতিটারই কিন্তু অ্যাপ্লাই আছে। যেমন মৎস্য বিজ্ঞান বা ফিশারিজ, এখানে মাছ এবং মাছ উৎপাদন, মৎস্য সম্পদ এগুলো নিয়ে আলোচনা করা হয়। তাহলে এগুলো কি, আমি যদি এটা পড়ি, এই শাখাটা পড়ি, তাহলে কি আমি মাছ চাষ করতে পারবো না? মাছের উৎপাদন বৃদ্ধি করতে পারবো না? আমার দেশকে উন্নত করতে পারবো? মানে কি, এটার অবশ্যই একটা বাস্তবমুখী প্রয়োগ আছে, এর কি একটা ফলাফল আছে, এই জন্য কি নাম ফলিত জীববিজ্ঞান। হ্যাঁ, তাহলে মৎস্য বিজ্ঞান বা ফিশারিজ। আরেকটা আছে জীব পরিসংখ্যান বিদ্যা। অবশ্যই আমি বিশ্বাস করি যে আপনারা যারা ভিডিও দেখতেছেন তারা অবশ্যই বই এবং খাতা কলম নিয়ে দেখতেছেন। সো এইটা সবগুলো আমার লেখার আমার পক্ষে সম্ভব না, বা এটা টাইম ওয়েস্ট হবে। তো জীব পরিসংখ্যান বিদ্যা, জীব জীব মানে কি বায়ো, এবং পরিসংখ্যান আমাদের সাবজেক্ট, সেটাকে বলা হয় স্ট্যাটিস্টিক্স। তাহলে পরিসংখ্যান বিদ্যা, স্ট্যাটিস্টিক্স, তাহলে জীব পরিসংখ্যান বিদ্যা বায়ো স্ট্যাটিস্টিক্স, যেখানে জীবের পরিসংখ্যান বিষয়ক জ্ঞান আলোচনা করা হয়। তারপর আছে কি আমাদের পরজীবী বিদ্যা। পরজীবী কি, যারা অন্যের উপর নির্ভর করে থাকে। হ্যাঁ, যারা অন্যের উপর নির্ভর করে পুরো জীবন ধারণ করে, তারাই হচ্ছে পরজীবী। মানে পরের উপর নির্ভর করে যাদের জীবন ধারণ হয় তারা হচ্ছে পরজীবী। এরা যার উপর নির্ভর করে তাদের বলা হয় হচ্ছে কি পোষক, যে হস্ট। তো যেমন আমরা পরজীবী বললে আমাদের চোখে ভাসে হচ্ছে আমাদের কৃমির কথা। কৃমি আমাদের অন্ত্রের মধ্যে, আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে কি আছে, কৃমি থাকে। তো কৃমিরা কি করে, কৃমিরা আমরা যে সকল খাবার খাই তার একটা অংশ ওরা খেয়ে নেয়, ওরা খেয়ে জীবন ধারণ করে। ওদের কিন্তু, ওরা কিন্তু আমাদের কোনো উপকারে আসে না, ঠিক আছে। আমাদের দেহে অসংখ্য ব্যাকটেরিয়া আছে, আমাদের বৃহদন্তে বিশেষ করে 500-র উপরে প্রজাতির ব্যাকটেরিয়া আছে, কিন্তু ওরা কিন্তু মিথজীবী, মানে আমাদের সাহায্য করে। ওরাও আমাদের কাছ থেকে সাহায্য পায়, আমরাও ওদের কাছ থেকে সাহায্য পাই। একটা ভালোবাসার যে বন্ধনের মাধ্যমে ওরা বাস করে। কিন্তু এই যে পরজীবী আছে যারা কৃমি, এরা কিন্তু শুধু সাহায্য নেয়, আমাদেরকে কোনো সাহায্য দেয় না, ঠিক আছে। তো সেই জন্য এরা পরজীবী। তো পরজীবী সম্পর্কে আলোচনার মাধ্যমে আমরা কি করতে পারবো, কিভাবে কৃমি বিস্তার লাভ করতেছে, এদের কিভাবে রোধ করা যায়, তাই না? বিভিন্ন পরজীবী নিয়ে আলোচনা এবং পরজীবীদের জীবন প্রণালী, এদের দ্বারা কি সকল রোগ হয়, সেগুলো নিয়ে এই শাখায় আলোচনা করা হয় পরজীবী বিদ্যা। এবং পরজীবীর ইংলিশ আমরা জানি প্যারাসাইট। পরজীবীর ইংলিশ কি, প্যারাসাইট। তাহলে প্যারাসাইট নিয়ে যেখানে আলোচনা করা হবে তার সেটাকে আমি কি বলবো, প্যারাসাইটোলজি বলবো। তারপর কি আছে আমাদের জীবাশ্ম বিজ্ঞান আছে, জীবাশ্মের ইংলিশ হচ্ছে প্যালিওন্টো। তাহলে প্যালিওন্টো নিয়ে যেখানে আলোচনা করা হয় তাদেরও কি আমি কি বলবো, প্যালিওন্টোলজি বলবো, যেখানে প্রাগৈতিহাসিক জীবের বিবরণ এবং জীবাশ্ম সম্পর্কিত আলোচনা করা হয়। তারপর কি আছে আমাদের কীটতত্ত্ব আছে। কীটতত্ত্ব এটা খুবই এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। কীটতত্ত্ব যেটাকে আমি বলবো এন্টোমোলজি। কীট আমাদের কখনো কখনো উপকারেও আসে, আবার অপকারেও আসে, অপকারটাই বেশি। তো কীটতত্ত্ব কীটপতঙ্গের জীবন, উপকারিতা অপকারিতা, ক্ষয়ক্ষতি, দমন, এগুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে কীটতত্ত্ব। তো আমরা পাশে লিখে রাখতে পারি যে এটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং আমাদের এএফএমসি তে যে এক্সাম দিছিলাম সেখানে আমার মনে আছে যে আমার এমসিকিউ আসছিল যে এন্টোমোলজিতে কি নিয়ে আলোচনা করা হয়, এটা পাথরবিদ্যা বা কীটপতঙ্গ বিদ্যা, এইরকম একটা কোয়েশ্চেন আসছিল। তারপর অণুজীব বিজ্ঞান। অণুজীব কারা, যাদের দেখতে অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় তারা হচ্ছে অণুজীব বিজ্ঞান, অণুজীব বিদ্যা। অণুজীব বিদ্যায় কি নিয়ে আলোচনা করা হয়, অণুজীব নিয়ে আলোচনা করা হয়। তাহলে অণুজীব হচ্ছে যাদের দেখতে অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় তারা হচ্ছে অণুজীব। যে সকল জীব দেখতে অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়, যেমন আমাদের ব্যাকটেরিয়া খালি চোখে দেখা যায় না, আমাদের ভাইরাস খালি চোখে দেখা যায় না, বা ভাইরাস তো অণুজীব না, ব্যাকটেরিয়া তারপর ফাঙ্গাস এগুলো খালি চোখে দেখা যায় না। তাহলে এদের কি লাগে, আমাদের অণুবীক্ষণ যন্ত্র লাগে। সো এরা কি অণুজীব। তাহলে ভাইরাস, ব্যাকটেরিয়া, আণুবীক্ষণিক ছত্রাক এগুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি। এছাড়া কৃষি বিজ্ঞান আছে, এগ্রিকালচার, চিকিৎসা বিজ্ঞান, মেডিকেল সায়েন্স। তারপর কি আছে জিন প্রযুক্তি। জিন, জিন মানে কি জেনেটিক, জেনেটিক জিন প্রযুক্তি, প্রযুক্তি আসছে ইঞ্জিনিয়ারিং থেকে। তাহলে যেখানে জিন নিয়ে, জিন প্রযুক্তি ও এর ব্যবহার নিয়ে আলোচনা করা হয় সেটাকে আমি বলবো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তারপর আছে প্রাণ রসায়ন বা বায়োকেমিস্ট্রি, পরিবেশ বিজ্ঞান বা এনভায়রনমেন্টাল সায়েন্স, সামুদ্রিক জীব বিজ্ঞান যেখানে মেরিন বায়োলজি। এগুলো কি মেরিন বায়োলজিতে কি নিয়ে আলোচনা করা হবে, যেখানে সামুদ্রিক প্রাণী থাকবে, মাছ এগুলো থাকবে, এবং এগুলো কিভাবে আমরা সংগ্রহ করে আমাদের দেশ ও জাতির উন্নয়ন করতে পারবো। অবশ্যই এগুলো কি, এগুলো প্রতিটা শাখারই একটা প্রয়োগমুখী ব্যবহার থাকবে, যেটা আমাদের নিজের এবং দেশের সবকিছুরই একটা উন্নয়নে কাজ আসবে, যেটা আমাদের ওই তত্ত্বীয় বা ভৌত জীব বিজ্ঞানে ছিল না। তারপর কি আছে আমাদের বন বিজ্ঞান বা ফরেস্ট্রি আছে, জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি আছে। জীব, বায়ো এবং প্রযুক্তি মানে কি টেকনোলজি। তাহলে
একটা আছে জিন প্রযুক্তি আর একটা হচ্ছে জীব প্রযুক্তি। জিন নিয়ে যেখানে প্রযুক্তি সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রযুক্তি, আর একটা হচ্ছে যেটা জীবন নিয়ে বা মানব এবং পরিবেশের কল্যাণে যে প্রযুক্তি সেটা হচ্ছে কি জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি। তারপর আছে ফার্মেসি। এখানে কি ফার্মেসি আমরা নাম দেখে বুঝতে পারি ঔষধ নিয়ে আলোচনা করা হয়, ঔষধ শিল্প এবং প্রযুক্তি বিষয়ক বিজ্ঞান। এছাড়া আছে বন্য প্রাণীবিদ্যা, যে আমাদের বনে যে সকল প্রাণী আছে তাদের জীবনযাপন এবং তাদের বংশবিস্তার, তাদের যে লাইফস্টাইল সেগুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে ওয়াইল্ড লাইফ বা বন্য প্রাণীবিদ্যা। তারপর আরেকটা ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য সেটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। ইনফরমেটিক্স মানে কি, যেখানে তথ্য পাওয়া যায়। তাহলে বায়োলজি রিলেটেড যে সকল তথ্য বা জীবন সম্পর্কিত যে সকল তথ্য পাওয়া যাবে সেখানে কোন শাখায় থাকবে, বায়ো ইনফরমেটিক্সে থাকবে। মানে কি কম্পিউটার প্রযুক্তি নির্ভর, মানে যেটা হচ্ছে ডিজিটাল কম্পিউটার প্রযুক্তি নির্ভর যে বিজ্ঞান ভিত্তিক তথ্য, এইটাও এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। তাহলে এখানে ফলিত জীব বিজ্ঞানের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কীটপতঙ্গ এন্টোমোলজি, এটা এমসিকিউ এর জন্য বেশি ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স, যেটা এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট, এবং ক সৃজনশীল ক নাম্বারের জন্য এটা ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। তাহলে আজকে আমরা যে টপিকটা বললাম যে জীবন পাঠ, জীবন পাঠের প্রথম যে লেকচারটা, যে আমাদের জীবন পাঠের বায়োলজি দুইটা শাখা, একটা হচ্ছে ভৌতজীব বিজ্ঞান আর একটা কি ফলিত জীব বিজ্ঞান, এর যে শাখাগুলা, এবং ভৌতজীব বিজ্ঞান শাখা থেকে প্রতি বছর সৃজনশীল আসে, এমসিকিউ আসে, তো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। আর ফলিত জীব বিজ্ঞান সেটাও আমি বুঝাই দিলাম। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।